নমস্কার বন্ধুরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের বহু প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন গঠন হয়ে গেছে এবং তার টার্মস অফ রেফারেন্স তৈরি করা হয়ে গেছে। এটা আমাদের আপনারা সবাই জেনে গেছেন এবং এর চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কিন্তু যেটা সবার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, টার্মস অফ রেফারেন্স যদি এতদিন পরে হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে কবে? বেতন বা ঊর্ধ্বহারে যে পেনশনটা আদৌ পাবো কবে? অনেকেই বলছেন 27 সাল, অনেকেই বলছেন 28 সাল। তো সে বিষয়ে পূর্ব ইতিহাস কি বলছে বা বিশেষজ্ঞরা কি বলছে যে কবে নাগাদ পাওয়া যেতে পারে, 27 সাল নাকি 28 সাল নাকি 29 সাল? সেই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে টার্মস অফ রেফারেন্স জিনিসটা কী। অর্থাৎ এই যে অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে, তারা আদৌ কর্মচারী এবং পেনশনারদের কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, কী কী বিষয় তারা বাড়ানো বা কী কী বিষয়ে পরিবর্তন করার চেষ্টা করবে বা কী কী সুপারিশ করবে, সেই বিষয়টি টার্মস অফ রেফারেন্সের উপর নির্ভর করছে। অর্থাৎ আপনার অষ্টম বেতন কমিশন থেকে পাওনা গণ্ডা নির্ভর করছে এই টার্মস অফ রেফারেন্সের উপর। তো সেটা কি দিয়েছে কেন্দ্র সরকার কমিশনকে, সেটা অবশ্যই আলোচনা করব। এই টার্মস অফ রেফারেন্স যেটা হবে, তার ভিত্তিতে কি কমিশন করতে বাধ্য, বা কমিশনের সুপারিশ সবগুলো কি কেন্দ্র সরকার মানতে বাধ্য? এবং সেই সঙ্গে কর্মচারী সংগঠনদের একটা বড় দাবি, সেই দাবিটা কিন্তু এই টার্মস অফ রেফারেন্সের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। সেটা কি, সেটাও দেখে নেব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে খবরগুলি। দেখুন, যেটা অনেকেই বলছেন যে কেন্দ্রীয় সরকার যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে, এটা অপেক্ষা করতে হয় প্রায় 2028 সাল পর্যন্ত। এতদিন কী কারণে? দেখুন, 2006 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠন ঘোষণা করা হয়েছিল জুলাই মাসে, এবং 2006 সালের অক্টোবরে এটা আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং টার্মস অফ রেফারেন্স গঠিত হয়। কমিশন অবশেষে 18 মাস পরে 2008 সালের মার্চ মাসে তার প্রতিবেদন জমা করে, এবং 8 মাস পরে প্রতিবেদন জমা দেওয়ার পর, অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার 8 মাস পরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়, এবং সেটা টোটাল সব কিছু হয়ে যাওয়ার পরে মোটামুটি সময় লেগেছিল। অর্থাৎ টার্মস অফ রেফারেন্স করার পরে, যেটা এই মাত্র হলো কেন্দ্রের অষ্টম বেতন কমিশনে, তারপরে 22 মাস সময় লেগেছিল এটা অ্যাক্টিভ হতে। এবং তার সুবিধা কিন্তু পাওয়া গিয়েছিল 1 জানুয়ারি 2006-এর পূর্ববর্তী বা যে সময় নির্ধারিত ছিল। একইভাবে সপ্তম বেতন কমিশন, আপনারা জানেন সপ্তম বেতন কমিশন ইউপিএ 2 সরকার 2013 সালে ঘোষণা করেছিল সেপ্টেম্বরে, এবং সেটার টার্মস অফ রেফারেন্স এবং সেই সঙ্গে প্যানেলটি গঠন হয়েছিল 2014 সালের ফেব্রুয়ারিতে। তার পরবর্তীতে এটা রিপোর্ট দেয় 18 মাস পরে 2015 সালের নভেম্বরে, এবং সুপারিশগুলি 2016 সালের জুনে নরেন্দ্র মোদী সরকার এইটা অনুমোদন করে। এখানেও প্রায় সময় লেগেছিল 28 মাস। অর্থাৎ পূর্ববর্তী দুটি পে কমিশন দেখলে বোঝা যাচ্ছে যে 22 মাস 28 মাস লাগছে। তো মোটামুটি এবারে ভেবে নিচ্ছেন যে এই মাত্র টার্মস অফ রেফারেন্স ঠিক হলো, এর পরবর্তীতে অনেকখানি কাজ বাকি। তো এবার দেখে নিই যে অষ্টম বেতন কমিশনে কী বলছে। অষ্টম বেতন কমিশন আপনারা জানেন হচ্ছে 16 জানুয়ারি 2025-এ এটা ঘোষণা করা হয়েছিল, এবং তার টার্মস অফ রেফারেন্স মাত্র এই 28 অক্টোবর 2025-এ ঘোষণা করা হয়েছে, এবং তার চেয়ারম্যান রঞ্জনা প্রকাশ দেশাই করা হয়েছে। অর্থাৎ 9 মাস এখানেই দেরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে এদেরও যদি প্রায় 18 মাস সময় লাগে, মোটামুটি যেটা সময় লাগে, তাহলে এই কমিশনের রিপোর্ট জমা পড়তেই সময় লেগে যাবে 2027 সালের এপ্রিল। তার পরবর্তীতে মন্ত্রিসভা কবে অনুমোদন দেয়, কত মাস সময় নেয়, সেটার উপর ডিপেন্ড করছে যে পেনশনার এবং কর্মচারীরা কবে পে কমিশনটা পাবে। সুতরাং আপনারা একটু আন্দাজ করতে পারছেন যে মোটামুটি 28 সাল হয়ে যেতে পারে, যদিও এটা 2026-এর 1 জানুয়ারি থেকে হয়তো এটা পাওয়া যাবে আশা করা যায়, কারণ এখনও পর্যন্ত যেটুকু খবর। এবার আসি অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন কারা, এখনও পর্যন্ত পাবেন কারা। এখানে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি 1,20,00,000-র বেশি কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি পাবেন। এছাড়া সিপিসি স্কেল গ্রহণকারী স্বাস্থ্যসাহিত্য সংস্থা এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলিও কর্মীরাও কিন্তু এর উপকার পাবেন। এবারে দেখে নিই অষ্টম বেতন কমিশনের জন্য কী কী শর্ত বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কী কী বিষয় নিয়ে আলোচনা করবে। কারণ তারা তো যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে না, তারা সরকার নির্ধারিত করে দিয়েছে, সরকার ঠিক করে দিয়েছে, সেই সমস্ত শর্তের উপরে কিন্তু আপনাদেরকে সুযোগ সুবিধাগুলো দেবে। তার মধ্যে প্রথম হচ্ছে কি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা এবং পরিবর্তনের সুপারিশ করা। অর্থাৎ বেতন কাঠামো কেমন হবে, সেটা পরিবর্তন করার প্রয়োজন আছে, কতটা প্রয়োজন আছে,
সেটা দেখবে। পেনশন সংশোধন এবং সংশ্লিষ্ট তাদের যে সুবিধাগুলি, অর্থাৎ পেনশনদের যে সুবিধাগুলি পায় সেই সুবিধাগুলি কতটা কি ঠিক আছে নাকি না আরও দেওয়ার উচিত সেটাও কিন্তু আলোচনা করবে। বেতন সমতা এবং বেতন স্কেলে যৌক্তিকরণের জন্য ব্যবস্থা, অর্থাৎ বেতনের যে অসমতা আছে বলে অভিযোগ সেটারও সমতা যাতে আসে সেটার জন্য দেখতে বলা হয়েছে। ভাতা এবং পরিষেবা শর্তাবলীগুলি পরিবর্তনের সুপারিশ, অর্থাৎ বিভিন্ন যে ভাতা দেওয়া হয় এবং তার যে পরিষেবা দেওয়া হয় তার শর্তাবলীগুলি কীভাবে আরও পরিবর্তন করা যায় নাকি, এবং কর্মপরিবেশ মূল্যায়ন এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং বেসরকারি খাতের ক্ষতিপূরণ, কারণ বিভিন্ন সংস্থায় যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণের চিন্তাভাবনা। রাজস্ব বিচক্ষণতা, রাজস্ব আদায় যেটা হচ্ছে না এই কেন্দ্র সরকারের এবং সেটার উপর সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণ, এবং সেই সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ রাজ্য সরকারগুলির অবস্থাও দেখতে হবে। রাজ্য সরকারগুলি কীভাবে সুপারিশগুলি দ্বারা প্রভাবিত হতে পারে, কারণ সমস্ত রাজ্য সরকার কিন্তু সরাসরি অষ্টম বেতন কমিশন না নিলেও প্রায় নিয়ে নেয়, এক আধটা রাজ্য বাদ দিয়ে তারা কিন্তু এই অষ্টম বেতন কমিশন হোক বা যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য যে পে কমিশন গঠন সেটা তারা মানতে চায় না। তো যাই হোক, রাজ্যের বিষয়টাও দেখতে হবে, রাজ্যগুলির উপর কতটা আর্থিক চাপ পড়বে এর ফলে সেটাও কিন্তু দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে 7টি বিষয় এইগুলো নিয়ে মোটামুটি তারা আলোচনা করবে এবং এই কয়েকটি বিষয় নিয়ে তারা কিন্তু সমীক্ষা করবে। এবার আসি এখানটায় যে মন্ত্রিসভা কি সকল টিওআর অনুমোদন করবে, অর্থাৎ ধরুন পে কমিশন যা যা করলো, যা যা সুপারিশ করলো সবগুলো অনুমোদন করতে পারে না, সবগুলো অনুমোদন নাও করতে পারে, কিছু প্রত্যাখ্যানও করতে পারে, আবার কিছু সংশোধনও করতে বলতে পারে। বেতন কমিশন সুপারিশ যে করে তাদের জন্য যে টিওআর দেওয়া হয়েছে তার বাইরে কি তারা কিছু নির্ধারণ করতে পারে? এখানে বলা হচ্ছে এই বেতন কমিশনের কাজই হচ্ছে সরকারের বেঁধে দেওয়া শর্ত বা যে টার্মস অফ রেফারেন্স তার ভিত্তিতে কাজ করা, তার বাইরেই যে যেতে পারবে না তা নয়, কিন্তু তার সম্ভাবনা খুবই কম, চাইলে তারা যেতে পারে এবং তার বাইরেও তারা সুপারিশ করতে পারে। এবার আসি যেটা কর্মচারীদের দাবি, সেটা কিন্তু টার্মস অফ রেফারেন্সে প্রতিফলিত হয়নি বা হয়তো আরও হয়তো পরে ইনক্লুড হবে, যে যে কর্মচারীদের সংগঠনের যে দাবি ছিল যে এই সমস্ত কর্মচারীদেরকে যুক্ত করতে হবে অষ্টম বেতন কমিশনের সুবিধা প্রাপক হিসাবে। কে কে? ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, এমপ্লয়িজ অফ অল ইন্ডিয়া সার্ভিসেস, ডিফেন্স ফোর্সেস অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস পার্সোনাল এবং গ্রামীণ ডাক সেবক, এমপ্লয়িজ অফ ইউনিয়ন টেরিটরিজ এবং অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ সুপ্রিম কোর্ট, মেম্বার্স অফ রেগুলেটরি বডিজ কনস্টিটিউটেড বাই পার্লামেন্ট এক্সেপ্ট আরবিআই ছাড়া, এমপ্লয়িজ অফ অটোনোমাস বডি ইনস্টিটিউট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সমস্ত কর্মচারীর কথা বলা হয়েছে যে এদেরকেও যুক্ত করার কথা। তো দেখা যাক পে কমিশন যখন সুপারিশ করবে এই সমস্ত কর্মচারীদের ইনক্লুড করে নাকি বা এনারা এই সুযোগ সুবিধা পায় নাকি, সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। তো এই টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতে আপনাদের কি মতামত, আপনারা এর মধ্যে কি আশা করছেন বা পে কমিশনটা আদৌ কবে পাওয়া যাবে সেটাও বা কী চাইছেন বা কী ভাবছেন সেটাও নিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।